This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। সিরিয়াস বিষয় নিয়ে আজকে চর্চায় শুরু করছি এবং এটা চলতে থাকবে, ঠিক যেমন বাংলাদেশ নিয়ে চলতে থাকছে প্রতিটা মুহূর্তের। এই যে শহর, কলকাতা শহর, দিকে দিকে বিভিন্ন বিল্ডিং হেলে পড়ছে। কেন পড়ছে? এর কারণ এখন শুরু হয়েছে তত্ত্ব তালাশ, সুলুক সন্ধান। কে টাকা খেয়ে পারমিশন দিয়ে দিচ্ছে, কাউকে পারমিশন 3 তলা, সে বানিয়ে ফেলছে 5 তলা। যে কাউকে জিজ্ঞাসা করুন, তারা হচ্ছে একেবারে তখন হচ্ছে সকলেই মৌনী বাবার মতো হয়ে যাচ্ছেন অনেক কাউন্সিলরের কাছে। কেউ বলছেন ব্যস্ত, এখন দেখা করতে পারছি না, পালাই পালাই ভাব। এই সমস্ত নিয়ে শহরবাসী একটা বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। বিপর্যয়ের ইঙ্গিত বাংলা টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকভাবে 2013 সাল থেকে বহু প্রোগ্রাম করেছে। আমি রণক্ষেত্র করতাম এক সময়, কখনো বাংলা বলছে করতাম, কখনো করোনার আবহে বাংলা করেছি, আজ যেমন জনমত করছি। কিন্তু প্রতি মুহূর্তে এই শহর কলকাতার এই বিপর্যয়ের দিকটাকে বারবার তুলে ধরেছি। জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, বিভিন্ন ওয়াটার বডিজগুলোকে কীভাবে দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে জনগণকে সন্ত্রস্ত করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারপর উঠছে বিল্ডিং, 4 তলা 3 তলার জায়গায় 7, 8, তারপর হেলে পড়ছে। একেবারে একটা বিপর্যয়, মানে কারোর কোনো যেন হেলদোল নেই। কারোর বলতে আমি এই ক্ষেত্রে বলছি প্রশাসনের দিক থেকে। প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, কমিশনার রয়েছেন, বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সকলে রয়েছেন, স্টেক হোল্ডার অনেকে রয়েছেন। আরেকদিকে আছে ভোটার, নাগরিক, জনগণ, যারা ভোট দেন, যারা নাগরিক হিসাবে ট্যাক্স দেন বিভিন্নভাবে, তারা এর হচ্ছে এক প্রবল সাফারিংসের মধ্যে দিয়ে আছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে হয়ে যাচ্ছে। এই জিনিস চলতে দেওয়া যায় না। একটা ঐতিহাসিক শহর কিভাবে জলস্তর যে জায়গায় গিয়ে আছে, একদম এগুলো প্রুভেন ফ্যাক্ট। বিভিন্ন জায়গায় তা ব্যাবিলনের মতো যেন একদম ভাসমান শহর তৈরি হয়ে যাবে একটা দিন, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। আজ যেমন হেলে পড়া বিল্ডিং, প্রথমে দেখি আজকের লেটেস্ট আপডেটটা দিয়ে দিই। এবার হেলে পড়া বিল্ডিং, হেলে 2 সিরিজ এখন আস্তে আস্তে দক্ষিণ থেকে নর্থের দিকে ঢুকছে। লেক টাউনে দেখুন কি অবস্থা, দুটো বাড়ি পরস্পরকে যেন আলিঙ্গন করছে। আহা হা, কি দৃশ্য! প্রমোটারকে জিজ্ঞাসা করুন, জানি না, কাউন্সিলরকে বলতে পারবো না, এটা আমার দেখার কাজ না। এই সমস্ত জায়গা, এগুলো সবটা বিপজ্জনক পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। এবং কি অবস্থায় আগামী দিনে চলতে পারে সেটা দেখিয়ে তারপর আসল যে খবরটা দেখাবো, একেবারে ভান্ডা ভোর করে দেবো। কি বলছেন সেখানে ভুক্তভোগী যা রয়েছেন, কি বলছেন শুনবো। সে প্রমোটার আছে টিএমসি এখানকার। হ্যাঁ, প্রমোটার আছে। হ্যাঁ, আমাদের টালি বাড়ি ছিল না আগে, তো টালি বাড়িটা মানে অনেক বহুকালে, মানে পুরনো, মানে আজ 60-70 বছরের টালি বাড়ি ছিল। তো সব ভেসে গেছিল, আর সব ভাড়াতে ছিল, সব চেঁচামেচি করছিল কি মানে তৈরি করো পড়ে যাবে বলে আমরা কি করলাম, আমার এনারটা চোখ খারাপ হয়ে গেছে আমার স্বামীর, উনি তো গ্লুকোমা হয়ে গেছে, দেখতে পান না, টাকা পয়সার অভাবের জন্য আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি। ওই তো অবস্থা খুবই খারাপ আছে, সেটাই তো আমরা ভাবছি কোথায় যাবো। ভয় তো অনেকই লাগছে, ওনার তো বেশি ভয় লাগছে। ওই থেকে মানে কাঁপে বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র কি দিয়েছে, ওই প্ল্যানটা তো দেয়নি। আমরা দলিল চেয়েছিল, আমরা দলিল দেয়নি। বুঝতেই পারছেন, প্ল্যানও নেই, দলিলও নেই। এগুলো অনেক আমরা জানি বিভিন্ন জায়গায় এই টালির বাড়ি বিভিন্ন ঠিকা টেনেন্সি অ্যাক্টের মধ্যে রয়েছে। রাতারাতি এগুলো আপনি বুঝতেও পারবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে আশেপাশের লোকজন, বলবে এগুলো প্ল্যান পাস হয়ে গেছে, প্ল্যান ছিল, একজনের কাছে ছিল, তার সন্ধান তারা পেয়ে গেছে। প্রত্যেকটা জিনিস জানা
এবং এইটা মানুষকে কিভাবে করছে, কি ছিল মানে টালির বাড়ি পড়ে গেলে সেটা তৈরি করতে যা কস্ট, এই যে এটা এখন কি হবে, এগুলোর ভবিষ্যৎ কি? নিঃসন্দেহে ভবিষ্যতে এটা একটা আলোচনার বিষয় হবে বিধানসভায়, এই নিয়ে আলোচনা হওয়া উচিত এবং বিশেষ করে নাগরিক সমাজ এগুলো নিয়ে তারা জানতে চাইছেন। আজকের জনমত সেই নিয়ে আমরা কনসেন্ট্রেট করব এবং অবশ্য সময় সুযোগ বুঝে পিসিআর আপনাদের জন্য ফোন লাইন খুলে দেবে, আপনারা আপনাদের মতামত জানান, যার যেখানে যেখানে বিপজ্জনক বাড়ি সেখানে জানান এগুলো কি? একটা সভ্য দেশের নাগরিক সমাজের কোনো থাকবে না, আইন জায়গায় কোনো স্বচ্ছতা থাকবে না। এখন যে ঘটনাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রাজপুর সোনারপুরে। এরকম ছবি হাতে এলো একদিন, দেখি রাত্রিবেলা পুকুর ভরাট হচ্ছে। কী হলো, রাজপুর সোনারপুরে পুকুর ভরাট হচ্ছে, কেউ কিছু যাচ্ছে না, রাত্রিবেলা আলো ফালো জ্বালিয়ে সুন্দর কাজ চলছে মসৃণভাবে, মাখনের মধ্যে চুরি চালানোর মতো। তারপর হচ্ছে ভারী ভারী গাড়ি ঢোকে, এমনিতে বাইপাস থেকে একটু গিয়ে এগোলে এইসব জায়গাগুলো প্রচুর ওয়াটার বডিজ ছিল একটা সময়, যারা পুরনো কলকাতার লোক তারা জানেন এগুলো ওয়াটার বডিজ ছিল। আজ একটি আধুনিক শহর, মানে গড়িয়া থেকে শুরু করে রাজপুর সোনারপুর যেখানে যাবেন বিভিন্ন রকম হচ্ছে G+4, G+5, G+3, G+8, G+10 নানা রকম বিল্ডিং কমপ্লেক্স সমস্ত কিছু হয়ে একটা যে বাবা স্বাভাবিকভাবে যে সেখানে কেন কিভাবে হচ্ছে সেটা বিষয়ে, কিন্তু আমরা তো জানি আইনে স্পষ্টভাবে রয়েছে যেখানে জল জমে পুকুর বা সেটা কোনোভাবেই বোঝানো যাবে না, দরকার পড়লে পুকুরে জল ছেঁচে ফেলতে হবে, তারপর সেটা থেকে নিচে খনন করে ফাঁক তুলে তারপর ওটাকে বানাতে হবে, কিন্তু ভরাট করা যায় না, আইনে রয়েছে। কিন্তু তো পরিষ্কার ভরাটের ছবি রাজপুর সোনারপুর, এই ছবি। তারপর হচ্ছে আজকে সকালবেলা আমাদের সাংবাদিক রিক পুরকায়স্থ পুরো ব্যাপারটার ইনভেস্টিগেট করেন এবং হচ্ছে যিনি কাউন্সিলর তার কথা আমি আসছি পরে, এবং এই বিষয়গুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা দেখুন, এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের কিন্তু একটা, যারা দেশের নাগরিক প্রত্যেকের দেখুন, এই আর কিছুটা ফালি বাকি আছে। এখানে শোনা যাচ্ছে কলকাতা কর্পোরেশনের জলের প্রজেক্ট হচ্ছে, ভালো কথা, উন্নয়ন তো দরকার, কিন্তু কোথায় লেখা আছে বা কোন সায়েন্স বলে যে এগুলো জলাভূমি বুঝিয়ে দিয়ে উন্নয়ন হবে? অর্থাৎ রাজপুর সোনারপুরে জায়গা সেটা হচ্ছে আলাদা মিউনিসিপ্যালিটি, কিন্তু পারপাসটা যেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের জন্য, এবং এই এতটা অবধি কমপ্লিট করা হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে, এবং এই ক্ষেত্রে প্রমোটার নাকি হচ্ছে কাউন্সিলর, এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে দাঁড়িয়েছে। পুরো ঘটনাটা প্রতিবেদন আমরা একটু বিস্তৃত আকারে প্রতিবেদন আমরা দেখব। প্রায় 8 বিঘা জমির ওপর তৈরি হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটির ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের প্রজেক্ট। তিনখানা বিশাল আকার ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক, কাজ চলছে একেবারে জোর কদমে, কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণ হতে পারে সেই কাজ। রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড। পিছনে যে বোর্ডটি দেখতে পাওয়া যাচ্ছে একদম ঢালাই ব্রিজের পাশেই বাইপাস সংলগ্ন একটি জায়গায়, এবং বোর্ডটিতে লেখা রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের অধীনে একটি প্রজেক্ট। কি সেই প্রজেক্ট? এত বড় জায়গার উপরে যে প্রজেক্ট চলছে, কি এমন প্রজেক্ট চলছে? ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের প্রজেক্ট, এত বছর ধরে কাজ চলছে, এখনো পর্যন্ত চলছে, আরও কয়েক বছরের সময় লাগবে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে বিশাল প্রজেক্ট। পিছনেই সেই ছবিটা দেখতে পাওয়া যাবে যেখানে প্রচুর কাজকর্ম চলছে ইতিমুহূর্তেই, প্রচুর মাটি তোলার কাজ চলছে, চারিদিকে মাটির পাহাড় বলা যায়। 3খানা জলের ট্যাঙ্ক হচ্ছে এখানে, যেখান থেকে এলাকার মানুষরা উপকৃত হবেন। এলাকার বহু ঘরে পৌঁছে যাবে পানীয় জল, আর সেই পানীয় জল সরবরাহের জন্যই
এই যে প্রজেক্ট, বিশাল আকারের প্রজেক্ট, প্রায় যে কথাটা জানতে পারা যাচ্ছে প্রায় 7 থেকে 8 বিঘে জমির ওপর চলছে এই প্রজেক্ট। বিশাল আকারের প্রজেক্ট। এই যে ওয়াটার সাপ্লাই, কলকাতা কর্পোরেশনের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট এবং কেএমডি এর অধীনে থাকা এই জমির ওপর এই বিশাল আয়তনের এই প্রজেক্টটি চলছে। ধীরে ধীরে বুঝে আসছে প্রায় 4 কাটার একটি পুকুর। পুকুরের সামনেই রয়েছে কলকাতা মিউনিসিপ্যালিটির ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের বোর্ড। সেখানে কাজ শুরু হয়েছে অনেক দিন। এলাকার বাসিন্দাদের নিত্যদিনের কাজের জন্য একমাত্র ভরসা ছিল এই পুকুর। সেটি বুঝে আসায় জল যন্ত্রণায় এলাকাবাসীদের একাংশ। প্রজেক্টের পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি সানের ঘাট। এই সানের ঘাট বহু পুরনো, বহু বছর ধরে এলাকার মানুষরা এই পুকুরটি ব্যবহার করেন। কিন্তু এই প্রজেক্টের দরুন যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, পুকুরের জলের স্তর আস্তে আস্তে কমছে। চারধার দিয়ে মাটি ফেলতে ফেলতে প্রায় পুকুরটি ভরাট হয়ে যাচ্ছে এবং যে খবরটা জানতে পারা যাচ্ছে যে আস্তে আস্তে এই গোটা পুকুরই ভরাট হয়ে যাবে। ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য, জলের ট্যাঙ্ক তৈরির জন্য আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এই গোটা পুকুর। এইখানে আমাদের ধোয়া কাঁচা, আমাদের খুব জলের অসুবিধা খুব। কি করবো, ওই জলে মানে দেখতেছ না ঘেরা গাড়া দিয়ে দিচ্ছে, এইসব করছে। কতদিন ধরে এই পুকুর ভরাট চলছে তাও দেখছেন? এই তো বেশি দিন না, এই কয়েকদিন খোলে এই করছে এটা। কি বলছে কি এরা, কি বলছে কেন ভরাট চলছে? কেন ভরাট চলছে ওরা বলছে, বলে আগে প্রথমে বলে পুকুরের মাছ বের করে তুলে নাও, পুকুর কিছুটা নেবো আমরা। বলতে বলতে এখন তো সব নিয়ে নিচ্ছে। পুরো পুকুর নিয়ে নিচ্ছে? হ্যাঁ দেখো, কত বড় পুকুর ছিল এটা? পুকুর তো অত বড়, মানে ওই যে তাও কত কাটার উপর ছিল? অনেক বড়, ওই যে ওইখানতে অত বড়, ওইখানতে পুকুর। এখন এই পাড়ার লোকের জলের সমস্যা খুব, খুব জলের সমস্যা। পুকুরটা ছিল কাঁচা কুচে, চান করা সুবিধা ছিল। এখানে একটা পুকুর ছিল, এই পুকুর ব্যবহার করতেন আপনারা? তো পুকুরটা এরকম মাটি ফেলছে কেন, জানেন কিছু? না, এইসব সম্বন্ধে বলতে পারবো না, ওটা সিএমডির পুকুর তো, ওটা ওরা জানবে। আমরা এইসব বিষয়ে অসুবিধা হবে কিছু? হ্যাঁ, অসুবিধা জলের একটু অসুবিধা হবে, কেন আমরা ওখানে কাজ করতাম, জামা কাপড় কাচতাম, স্নানও হতো মাঝে মাঝে। কিছু মানুষ সমস্যার কথা জানালেও মুখ খুলতে নারাজ স্থানীয়দের একাংশ। ভালো তো। পুকুরটা কেন ভরাট করা হচ্ছে? কোনটা? এই পুকুরটা? এইটা জলের ট্যাঙ্ক করার জন্য। আমি তো জানি না ঠিক, এই ব্যাপারে বলতে পারবো না কিছু। আপনারা এখানে পুকুর তো ব্যবহার করতেন সবাই। হ্যাঁ, এই ব্যাপারে আমি কিছু বলবো অসুবিধা হবে না? না। ও আমরা থাকি না তো সবসময়। যদি জমি নেয় সরকার, কেএমডি সরকার, বর্তমান সরকার, তাহলে পরে আমরা এর ভিতরে মান্যতা দেবো। ওখানে যাদের যাদের জমি গেছে, ধরো আমাদের বা কারো জমি গেছে, টাকা পয়সা আমরা চাই না, কিন্তু ডেভেলপের জন্য যদি সরকার নেয়, কেএমডি এর ডেভেলপের জন্য, ঠিক আছে, রাস্তাঘাট এইসব ডেভেলপের জন্য যদি নেয়, তাহলে পরে আমরা এর ভিতরে আপত্তি নেই আমাদের। পুকুর ভরাটের বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে। তিনি জানান, পুকুর ভরাটের অভিযোগ ভিত্তিহীন, পুকুর পুকুরের মতোই আছে। না, এটা সম্পূর্ণ ভুল তথ্য আপনার কাছে আছে। তার কারণ সরকার প্রকল্প নিয়েছে তো মানুষের স্বার্থে, তো পুকুর বুঝিয়ে প্রকল্প করছে এমন নয়। ওখানে ওটা কেন্দ্রের একটা বিশাল বড় জায়গা আছে, সেই জায়গার মধ্যেই প্রকল্পটা হচ্ছে। পুকুর যেটা আছে পুকুরের মতোই আছে। হয়তো ওটা ওই যে বিয়াবারের কারবার করতে গিয়ে খানিকটা জায়গা হয়তো ওখানে হয়তো পার্কের জন্য লেগেছে। পুকুর পুকুরের মতো আছে, পুকুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং এই যে ক্যাপাসিটি ট্রিটমেন্ট প্ল্যান্টটা হচ্ছে, তার জন্য পুকুরকে ব্যবহার করতে, পুকুরের জায়গা নিতে হবে, এরকম কোনো বাস্তবতা নেই। সেই পজিশন নেই। তার কারণ হচ্ছে যথেষ্ট পরিমাণ জায়গা কেএমডি নিজস্ব আছে। হ্যাঁ, তাই আপনার কাছে যে অভিযোগটা যেই করুক না কেন, সম্পূর্ণ একদম ভিত্তিহীন অভিযোগ। এবং ওই পুকুরটা যেটা বলছেন আপনি, পুকুরটা এলাকার মানুষ যেমনি
ব্যবহার করে, ঠিক আছে, এলাকার মানুষ সেরকম ব্যবহার করতে পারবে, বরঞ্চ আগামী দিনে ওটা আরো যাতে সুন্দর করে এলাকার মানুষের ব্যবহার উপযোগী করে দেওয়া যায়, সেগুলো নিয়ে সরকার ভাবছে। হাস্যকর, আয়রনি, প্যারাডক্স, যে পুকুর বুঝিয়ে ওয়াটার সাপ্লাই প্লান্ট হচ্ছে। নিশ্চয় ওখানে বিকল্প পদ্ধতি ছিল, বিকল্প জায়গা ছিল। পুকুর বুঝিয়ে এমনি কলকাতার নিঃশ্বাস প্রশ্বাসের যে অবস্থা, কলকাতার পরিবেশের সামগ্রিকভাবে যে অবস্থা, গোটা দেশের সব থেকে দূষিত শহরগুলোর মধ্যে একটা কলকাতা। তো সেই কলকাতায় যদি নতুন করে পৌরসভার বদান্যতায় পুকুর বোঝানো হয়, তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। কি এমন প্রয়োজন পড়লো যে 8 বিঘে জমির ওপর তৈরি হওয়া এই প্রজেক্টের জন্য একটা পুকুর বুঝিয়ে দিতে হচ্ছে, যেখানে শহর কলকাতার বিভিন্ন ঘটনার সাক্ষী থাকছি আমরা, যেখানে শহর কলকাতায় গার্ডেন ব্রিজ দেখলাম, বাঘা যতীন দেখলাম, এমনকি ট্যাংরা দেখলাম। সেই রকম সময় দাঁড়িয়ে একটা গোটা পুকুরের প্রায় 90% ভরাট হয়ে গিয়েছে। কেএমডি এর অধীনে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে তারা সেই কাজ করছেন। তাহলে কি বলা যায় যে কলকাতা কর্পোরেশন নিজের তত্ত্বাবধানে রেখে একটা গোটা আস্ত পুকুর ভরাট করে দিচ্ছে? বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাদের সাথেও কথা বললাম, বিভিন্ন নেতা তারা তাদের বক্তব্য তুলে ধরলেন, কিন্তু সমস্যার সমাধান কোথায়? যারা এলাকাবাসী, তাদের কি সমস্যার সমাধান হবে? সেই প্রশ্নই তুললাম আমরা। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক প্রকাশিত, আর+, পরিবার। নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা গোটা পর্বটার মধ্যে যে পিন্টু দেবনাথ, যিনি 1 নম্বর রাজপুর সোনারপুরের বিজয়ী কাউন্সিলর, তার বক্তব্য পুকুরের মতোই আছে। আপনারা মাটির ছবি দেখলেন, দেখানো হলো, এবং তারপরে তার বক্তব্য হচ্ছে যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে বিউটিফিকেশনের নামে হচ্ছে। অদ্ভুত যুক্তি, কনফার্ম নয়। আর এইখান থেকেই হচ্ছে সন্দেহের সূত্রপাত। সোজা কথা, নিঃসন্দেহে কেএমডিএর জমি, কেএমডিএ জমিতে উন্নয়ন হবে, হচ্ছে উন্নয়নের অনেকগুলো মডেল থাকে, এর অনেক রকম আর্কিটেকচারাল প্ল্যান থাকে, নানা ধরনের তার নির্মাণ শৈলী থাকে। সেগুলো আর নতুন কিছু না, সারা পৃথিবী এরকম বিভিন্ন রকম দেখে। ফলে বুঝিয়ে দিয়ে আমি মানে এই ব্যাপারে আমরা এটাকে নিয়ে আমরা নিঃসন্দেহে ভবিষ্যতে অনেক এগুলো জায়গা দেখাবো। এক একটা মাটির নেচার অনুযায়ী বা ভূত্বকের নেচার অনুযায়ী কোথায় কিভাবে কি পারমিশন হচ্ছে, সেটা নিয়ে খুব সিনসিয়ারলি আপনাদের কাছে দেখাতে চাই। এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি সম্পূর্ণভাবে হচ্ছে এটি পরিবেশগত একটা ডিজাস্টারের পরপর ইঙ্গিত যখন দিচ্ছে, তখন এটা রাজনীতি থাকে না। রাজনীতির থেকে আরও বৃহত্তর একটি ইস্যু, নাগরিক জীবনের ইস্যু। মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সেরকম প্রকল্প হয়, এত গুজু ফুসু কেন? যেখানে মানুষ বলতে ভয় পায়, জানি না, আমরা এখানে ব্যবহার করতাম, হতে পারে, আমি এখানে থাকি না, এরকম নানা কিছু। আরও তার বাইরে অনেক কিছু খবর থাকে ক্যামেরার সামনে, যেগুলো অনেকে বলতে চান না, নিঃসন্দেহে ভয়ে বলতে চান না। বিভিন্ন কাউন্সিলর থেকে শুরু করে নানা স্থানীয় স্তরে গজিয়ে ওঠা মাস্তানতন্ত্রের সামনে অনেকে বলতে চান না, তারা আমাদের কাছে বলেন। আর সেগুলোই হচ্ছে আমাদের কাছে সূত্র। অনেক সময় প্রশ্ন করেন সূত্র মারফত, কিসের সূত্র? এগুলোই সূত্র। কারণ অনেক কিছু দেখা যায়, সেগুলোকে নিয়ে আজকে আমরা যাব। এটা কোনো প্যানেল ডিসকাশন নয়। আমি আবারও বলি, 2013 সাল থেকে লাগাতারভাবে আজ 2025 সালের জানুয়ারি মাসের একদম অন্তিম চরণে এসে উপস্থিত হয়েছি। 10 বছরের অধিক সময় ধরে কলকাতার বিভিন্ন জায়গায় যে বিপর্যয়, কখনো বউবাজার বিপর্যয় হয়েছে, যার প্রত্যেকটা জায়গা এবং কলকাতার যে ভূত্বকের গঠন থেকে শুরু করে তার পরিবেশ ভাবনা লাগাতারভাবে বলে গেছেন দেশি বিদেশি আন্তর্জাতিক সমস্ত সংবাদ মাধ্যমে, লাগাতারভাবে লিখছেন, বলছেন, কিন্তু কেউ কর্ণপাত করে না। এক অদ্ভুত সংস্কৃতির এক রাজত্ব শুরু হয়েছে। ভালো কথা কেউ শুনতে চাইবেন না, বললে কিছু হবে না, নানা জায়গায় শুধু জট পাকানো। আর এইসবের বিরুদ্ধে আপনাদের এর জন্যেই এই অনুষ্ঠান জনমত। অবশ্যই আমি ডক্টর সুজীব করকে আপনারা সবাই চেনেন, আর যারা চেনেন না ভালো করে শুনুন, বারবার করে দেখবেন কি বলতে চাইছেন। এটা আপনার নিজের নিরাপত্তার প্রশ্ন নয়,
শুধু আমাদের নিরাপত্তা প্রশ্ন না, প্রত্যেকের জীবনযাপন, এই প্রকৃতি এবং এই যে শহর, এই শহরের গঠন তার সাথে অনেকভাবে জড়িয়ে আছে। বিজ্ঞান মনস্কতার অ্যাঙ্গেল থেকে আজ এই প্রোগ্রাম, এখানে আপনারা গোটা পর্ব আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনারা যে আমরা ঠিক কী বলতে চাইছি। ডক্টর সুজীব কর, আপনার কাছে আমি প্রথমে যে জিনিসটা জানতে চাইব, এই হেলে পড়ছে বিল্ডিং, আপনি অনেক দিন আগে অনেক কিছু বলতেন, আমি বরং আটকে উঠতাম। আমার এই প্রশ্নটাই থাকতো, আর 10 জনের মতো একজন সাধারণ নাগরিক বা বিশেষ করে এই প্রজন্মের মানুষের কর্মসংস্থানের ভবিষ্যতের কথা বলে আমি বলতাম, তাহলে আপনি যা যা বলছেন উন্নয়নকে কিছু হবে না। পরে অনেক পরে ভেবে দেখেছি, অনেক পরে যে উন্নয়নের যে বিভিন্ন মডেল থাকে তার সম্পর্কে কোনো সম্যক ধারণাই নেই। 90% এই সমস্ত যারা কাউন্সিলর, কমিশনার, সে তার এলাকার ম্যাপ জানে না। এটা একদম নিশ্চিত করে বলতে পারি, মানে মানে খুব খারাপ অবস্থা। এখন যে জায়গায় দাঁড়িয়েছে, এই সিরিজ কি চলতে থাকবে? বা এই যে জায়গাটা আমরা দেখলাম এখানে গড়িয়া বা ওই থেকে গিয়ে রাজপুর, সোনারপুর, এর যে প্লেটের গঠন, এই যে এরকম বোঝাই করে ধরা যাক এক জায়গায় হবে হচ্ছে কোনো জল সাপ্লাইয়ের ব্যবস্থা, মানে বড় বড় কিছু এরকম ট্যাঙ্ক তৈরি হবে, আবার হচ্ছে একদিকে পুকুর বোজানো হচ্ছে। এই যে নানা ছিলায় এই যে পুকুর বোজানো কোনো জায়গায়, আমি তো এই ক্ষেত্রে মনে পড়ে যাচ্ছে আপনার বাড়ির ওখান দিয়ে আমি যেতাম, ওখানে একটা খাল ছিল, গিয়ে এখন দেখছি খালটার নিচ দিয়ে নাকি পাইপ যাচ্ছে আর উপর দিয়ে রাস্তা, বেমালুক খাল গায়েব হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একটা ড্রেনের মধ্যে ঢুকে গেছে একটা খাল, এবং সেটাকে অদ্ভুতভাবে একটা পাইপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বেহালার জল সমস্যা মিটবে কি করে? বেহালার জল $1 বিলিয়ন খরচা করলেও মিটবে কিনা সন্দেহ। সেটা শুধু নয়, ওই খালটা টোটাল কলকাতার প্রাণ শক্তির একটা অন্যতম জায়গা ছিল। তার কারণ হচ্ছে সেটা বিস্তীর্ণ অঞ্চল দিয়ে প্রবাহিত হতো এবং প্রচুর পরিমাণে জল মাটির মধ্যে প্রবেশ করতে সাহায্য করত। এবং খালটার বোথ সাইডে ছিল একটা সুন্দর ইকোসিস্টেম তো গেলই, তার সঙ্গে সঙ্গে মাটি আলটিমেটলি কিন্তু আর কোনো জল পাওয়ার জায়গা নেই, কারণ টোটাল খালটাকে একটা ড্রেনের মধ্যে, একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার উপর দিয়ে চওড়া রাস্তা তৈরি করা হয়ে গেছে, এবং টোটাল এইভাবেই কলকাতার অ্যাকচুয়ালি কিন্তু ক্ষতি হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, আমরা কলকাতার মানুষেরা সত্যি অত্যন্ত ভালো, তার কারণ আমরা খুব নিশ্চিন্তে থাকতে পছন্দ করি। প্রত্যেক দিন একটু একটু করে কলকাতার মাটির তলা যে ফাঁপা হয়ে যাচ্ছে, আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এই বিষয়টা আমরা কিন্তু হয় ভাবতে চাইছি না, বা ভাবলে হয়তো আমাদের কোনো সমস্যা হতে পারে। একটু ক্লিয়ার হয়ে যে আপনি বললেন না পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, এটা বলতে অনেকে অন্য অর্থ বুঝবেন। হ্যাঁ, মানে এই যে ভূমিক্ষয়, এই ভূমিক্ষয়ের কারণ খুব স্পেসিফিক্যালি এই যে বিভিন্ন ফ্ল্যাটগুলো আমরা জানি দীর্ঘ সময়, আমি বলছি না এই রাজত্বে এগুলোই এটা ফেনোমেনা, তার কারণ অতীতের আমরা দেখেছি বিভিন্ন শহর, যেমন কলকাতার তথাকথিত আরবানাইজেশনসটা শুরু হলো, জল মাটি থেকে তোলা হতো পাম্পের মাধ্যমে, এটা চলেছে। এবং এই যে একটা মানে জল শূন্যতা একটা দীর্ঘ সময়, এটাই কি আপনি বলছেন যে মাটির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া, ঠিক এটা কি আপনি মেন করতে চাইছেন? একদম। কলকাতা ধরুন আজ থেকে 300 বছর আগে যদি কলকাতাকে দেখি আমরা, তাহলে দেখব অসংখ্য পুষ্করিণী, জলাভূমি ইত্যাদি ইত্যাদি কলকাতার প্রাণ। এবং কলকাতার এই যে পলি মাটি, এটা মূলত 5 থেকে 6000 বছর ধরে গঠিত, এবং সবচেয়ে ওপরের যে স্তরটা, যার বয়স হচ্ছে মাত্র 1500 বছর, আমরা এটাকে কালীঘাট ফরমেশন বলি। এই স্তরটা হচ্ছে অত্যন্ত কোমল, এবং এটা মাটির থেকে গভীরতা হচ্ছে 18 থেকে 20 মিটারের কাছাকাছি। টোটালি যে কলকাতার শহরটা দেখছেন, সেটা কিন্তু এই পলি স্তরের ওপরেই তার মেজর পার্টটা বসে আছে। যা কিছু কনস্ট্রাকশন, যা কিছু ঘটেছে কলকাতার মধ্যে, সবটা এইটার ওপরে। কিন্তু এই যে কালীঘাটের যে ফরমেশনের মাটি, আঠালো থকথকে একটা মাটি, যে মাটি কিন্তু কনস্ট্রাকশনের জন্য আইডিয়াল, কিন্তু কখন আইডিয়াল? যখন তার মধ্যে সাফিসিয়েন্ট জল থাকে। কিন্তু আমরা কি করেছি? আমরা কনস্ট্রাকশন করছি, বাড়িয়েছি, কিন্তু সমস্ত জলাভূমিগুলোকে আস্তে 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 গ্রাস করে ফেলেছি, যার ফলে কলকাতার মাটি গেছে শুকিয়ে,
কলকাতার ইট কাঠ পাথর দিয়ে আমরা কলকাতার মাটিকে মুড়িয়ে দিয়েছি, যে কারণের জন্য কলকাতায় সরাসরিভাবে জলের কোনো অনুপ্রবেশ ঘটে না। আমরা এমনকি এই যে দেখুন, এই যে এক্ষুনি খালটার কথা বলছিলেন আপনি, এই খালটা সরাসরিভাবে জলকে অনুপ্রবেশ করাতো। ঠিক এই ধরনের পরিকল্পনাগত ভ্রান্তির জন্যে আমরা এই জলের সরাসরি অনুপ্রবেশগুলোকে বন্ধ করে দিয়েছি। আদিগঙ্গা ছোট হতে 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 সংকীর্ণ একটা জলপ্রবাহে এসে পরিণত হয়েছে। ঠিক এই ধরনের আরো অনেকগুলো বিষয় যেটা কলকাতার ক্ষেত্রে রিচার্জ বলে আলটিমেটলি কিছু নেই। আমি যে জায়গায় সাম্প্রতিক যে দুর্ঘটনাগুলো ঘটছে, ধরা যাক আমি প্রথমে একটু ট্যাংরার জায়গাটার কথা বলবো। মানে এটা বলা যেতে পারে ইস্টার্ন পার্ট অফ দ্য সিটি। ইস্টার্ন পার্ট অফ দ্য সিটি দেখুন, ওইখানকার যে পরিস্থিতি, সেখানে দেখুন বিল্ডিংগুলো কীরকম হেলে পড়েছে। ট্যাংরা, এটা হচ্ছে ট্যাংরা একটু জনবসতিপূর্ণ জায়গা, ডেন্সিটি অফ পপুলেশন যেটাকে আমরা বলি, সেখানে ডেন্সিটি অফ পপুলেশন। নিশ্চিতভাবে সেখানকার ওয়াটার সাপ্লাইং সিস্টেম, যদিও কলকাতায় ওয়াটার সাপ্লাইং সিস্টেম অনেক বিভিন্ন পাম্পিং স্টেশন এগুলো তৈরি হয়েছে, জল সরবরাহর ব্যবস্থা, গঙ্গার জল নিয়ে যাওয়া হচ্ছে, তারপরও পুকুর বোঝানোতে কোনো ক্লান্তি নেই, খাল বোঝানোতে ক্লান্তি নেই, শুধু বাকি রয়েছে বড় বড় কিছু নদী। শুধু তাই নয়, আরও একটা জায়গা দেখুন, বাঘাযতীনের সেই বিল্ডিং কলাপসে সেই ছবিটা। বাঘাযতীনে এই একেবারে পুরো প্রায় ভূমি নিচ্ছিল আর কি বিল্ডিংটি। এখন হচ্ছে এত ক্লোজ প্রক্সিমিটিতে তৈরি করা হয়েছে, মানে যারা করেন তারা ভাবেন যে এটা যদি হেলে পড়ে, এটাও যদি হেলে পড়ে, তাহলে পাশাপাশি দুজনকে জড়িয়ে থাকবে। হ্যাঁ, মানে কি বলবো, মানুষের এই দুর্ভাগ্য এই সব সময় একটা আধুনিক সময় এসে দেখতে হচ্ছে। আরও এরকম বিভিন্ন হচ্ছে, ব্যারাকপুর এগুলোতে আমি গেলাম না, আমি কলকাতা, গ্রেটার কলকাতা। আর আজকে আরেকবার একটু লেক টাউনের ছবিটা, মানে লেক টাউনে যে মানে ওখানে হচ্ছে বড় যেটা খাল উল্টোডাঙ্গা, ওটা অবশ্য রক্ষা পেয়েছে। ওটার উপর পাইপ বসিয়ে হয়নি, তবে বাঁ পাশটা হয়ে গেছে। নয়াঞ্জলিটা গেলে আপনি ওই নয়াঞ্জলির পাশেই কিন্তু এই নয়াঞ্জলি একদম উন্নয়ন করে দেওয়া হয়েছে। ওখানে উপর দিয়ে পুরো আপনি দেখতে পাবেন সিমেন্টিং, নিচ দিয়ে পাইপ। অথচ নয়াঞ্জলি ছিল এক সময় হচ্ছে গোটা বাংলাবাসীর কাছে একটা বিস্ময়কর জায়গা ছিল। কে করেছে, কি করেছে সেটা না হয় অনেকেই জানেন, ইতিহাসের কাছে তোলা থাক, সময় মতো জনমতে বা বিভিন্ন সময় আমরা এটাকে জানাবো। এবার ট্যাংরা, বাঘাযতীন, লেক টাউন, এই তিনটে ছবি আপনার কাছে দেখালাম। এই তিনটেতে এই বিল্ডিং কলাপস করার মূল কারণটা কি বলে মনে হয়? যদিও ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে আমরা ভবিষ্যতে আরও বেশি এই ব্যাপারটা এগোবো। ওখানকার মানুষজন তারা কী ভাবছেন, অনেকেই দেখছেন প্রোগ্রাম। আমার প্রশ্নটা আপনার কাছে এই জায়গাটাতেই, ভূতাত্ত্বিক গঠনের ক্ষেত্রেই যদি এরকম থাকে, তাহলে তার ডিজাইন বা স্ট্রাকচারাল ডিজাইন বা সমস্ত কিছু কত পরিমাণ G+ কত এটা অনুমতি পাবে, এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সায়েন্টিফিক্যালি হওয়া উচিত। একদম। এবং সবচেয়ে যেটা আসল সমস্যাটা বলি, এখনো এই যে বহুতলগুলো, সেগুলোতে কিন্তু নিশ্চিন্তে মাটি থেকে জল বোর করে তুলে নেওয়া হয়। এবং শুধু তাই নয়, বিভিন্ন প্রান্তে এরকম প্রচুর টিউবওয়েল আছে, যে টিউবওয়েলগুলো থেকে পাম্প করে জলকে তোলা হচ্ছে মাটির তলা থেকে, কিন্তু আমি এখানে জলকে কোনোভাবে ঢুকতে দিচ্ছি না। ট্যাংরা এই অঞ্চলটাতে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, যে সমস্ত বাড়িগুলো পড়েছে, যদি তাদের সামগ্রিকভাবে যদি তাদেরকে স্টাডি করা হয়, দেখা যাবে তাদের পাইলের গভীরতা হয়তো খুব বেশি হলে 40 থেকে 50 ফিট ছিল। এবার এই 40 থেকে 50 ফিট মানে কিন্তু পুরোটাই থেকে গেল কালীঘাট ফরমেশনের ওপরে। তার ঠিক নিচে যে স্তরটা, সেটা নুড়ি কাঁকর দিয়ে তৈরি একটা ভঙ্গুর আস্তরণ, তার গভীরতা হচ্ছে প্রায় 20 থেকে 52 মিটার। এবারে বলছে 1500 মিটার কালীঘাট ফরমেশনটা, না 18 থেকে 20 মিটার কালীঘাট ফরমেশন, আর 20 থেকে 52 মিটার হচ্ছে তার নিচের ওই যে ভঙ্গুর স্তরটা। বেসিক্যালি ওই ভঙ্গুর স্তরটাই কলকাতার মাটির তলাতে অত্যন্ত সক্রিয় হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে মাটির মধ্যে জল নেই, সিজনালি ওয়াটার লেভেল এক্সট্রিমলি ফ্ল্যাকচুয়েট করে, কলকাতার প্রচণ্ড ভাইব্রেশন, এবং কলকাতার মাটি যতটা পরিমাণে লোড নেওয়ার কথা
তার থেকে অনেক বেশি লোড আমরা চাপিয়ে দিয়েছি এই সমস্ত বিল্ডিংগুলো ইত্যাদির থেকে, যার ফলে আলটিমেটলি কালীঘাট ফরমেশন ধীরে 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 ক্র্যাক করতে শুরু করছে। যেখানে কালীঘাট ফরমেশন ক্র্যাক করছে সেখানেই তলার নুড়ি কাঁকর তারা আস্তে আস্তে ভাইব্রেশনের ফলে নড়তে 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 সেটল হয়ে যাচ্ছে, তলায় ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গাটা কোথায়? সরাসরি যেহেতু জল রিচার্জ হচ্ছে না, পার্শ্ববর্তী অঞ্চল থেকে জলকে টেনে নিচ্ছে মাটি। এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে যখন জলকে টেনে নেয় তখন জলের একটা ডায়াগোনাল ফ্লো হয়। কলকাতা শহর অনেকটা মাটির সরার মতো, এই মাটির সরার মতো শহরটা দুদিকে বেঁকে আছে, ভাগীরথী হুগলির দিকে, বাগজোলা ক্যানেলের দিকে, এবং যার ফলে এই যে ডায়াগোনালি যে মাটিগুলো বেরিয়ে আসছে জলের সাথে, তারা ধৌত প্রক্রিয়ায় বাগজোলা খালের দিকে এবং ভাগীরথী হুগলি নদীর দিকে বেরিয়ে যাচ্ছে, যার প্রভাবে এই তলার যে স্তরটা সেই স্তরটাতে আলটিমেটলি ভাইব্রেশনের ফলে ঘটে যাচ্ছে লিকুইফ্যাকশন, অর্থাৎ মাটি যেন জলের সঙ্গে দ্রবীভূত হয়ে দইয়ের মতো তৈরি হয়ে গেল বা ঘোলের মতো তৈরি হয়ে গেল, যার ফলে ওই মাটির কিন্তু আর কোনো লোড বিয়ারিং ক্যাপাসিটি নেই বা থাকছে না। তার ফলে দেখবেন যে এক একটা দিকে এক একটা বাড়ি বেঁকছে, আর একটা দিক তখনও পর্যন্ত স্টেবল। আপনারা যদি খেয়াল করে দেখেন, ভাগীরথী হুগলি নদী এবং বাগজোলা ক্যানেলের থেকে বাঁ দিক এবং ডান দিকে 3.5 কিলোমিটার দূরত্বের মধ্যে ম্যাক্সিমাম এই বাড়িগুলো আক্রান্ত হচ্ছে। এবং শুধু আজকে 2টো বাড়ি, 4টে বাড়ি, 6টা বাড়ি নয়, এই অঞ্চলের মধ্যে এটা তাহলে আমি তো বলবো যে ডেন্সলি পপুলেটেড, মানে ধরুন মানে বেলঘড়িয়া, আগরপাড়া বা ওই দিকটা, দমদমের একটা বড় অংশ, এই জায়গাগুলোতে তো তার মানে খুবই সবই আক্রান্ত হবে। এই অঞ্চলের মধ্যে যে সমস্ত ফ্ল্যাটগুলোতে আক্রান্ত হয়ে গেছে সে তো গেছেই, যারা হয়নি তারা কিন্তু অদূর ভবিষ্যতে 1-2 বছরের মধ্যে এই প্রত্যেকটা ফ্ল্যাট বাড়ি কিন্তু ধীরে ধীরে ফিল করতে শুরু করবে যে আলটিমেটলি তারা একটা বিপজ্জনক জায়গায় আছে। এবারে সমস্যাটা কোথায়? এই যে ক্যান্সারের মতো আস্তে আস্তে করে মাটির তলা থেকে বেরিয়ে যাচ্ছে সেডিমেন্ট, এইটা যেতে 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 শেষ পর্যন্ত হবে কি, মূল কলকাতা শহরের মধ্যে প্রবেশ করতে শুরু করবে। আপনারা ভালো করে খেয়াল করলে জানবেন, আপনি নিজেও ছিলেন যখন ওই বউবাজারের ইনসিডেন্সটা হয়, তখন আমরা গঙ্গার পাড়েও গেছিলাম, প্রচুর পরিমাণে পলিরাশি ধুয়ে বেরিয়ে আসছিল গঙ্গায়। ঘটেছে বউবাজারে ইনসিডেন্স, পলি ধুয়ে আসছে ভাগীরথী হুগলিতে। বেসিক্যালি সারা কলকাতার মাটির তলাতে, অতীতে তো এটা সুন্দরবনের অন্তর্গত ছিল, ফলে ছিল প্রচুর খাল, নদী, এই সমস্ত নদীগুলোর প্রবাহের অস্তিত্ব কিন্তু এখনো মাটির তলায়। ভাগীরথী হুগলি নদীতে জোয়ার এলে এই শহরের মাটির তলাতে জল প্রবেশ করে এবং সেই জল ফ্লো করে। সুতরাং যেটা হচ্ছে, আমরা দেখবেন আপনি খেয়াল করে নদীগুলোর বোথ সাইডে গিয়ে বলছে র্যাট হোলস হয়েছে। বেসিক্যালি যদি আপনি খেয়াল করেন, জোয়ারের সময় প্রচুর জল ঢুকে যাচ্ছে শহরের মধ্যে, ভাটার সময় ওই হোলগুলোর মধ্যে দিয়ে প্রচুর সেডিমেন্ট ধুয়ে বেরিয়ে আসছে। সুতরাং সমস্যাটা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্কিলের নয়, স্থাপত্যের নয়, সমস্যাটাকে ঘুষ খেয়েছে তার নয়, সমস্যাটা হচ্ছে অবহেলিত শহরটাকে নিয়ে বেসিক্যালি আমরা ভাবিনি। আমরা শহরটাকে একটা ইনকামের সোর্স করে ফেলেছি, শহরটাকে সুন্দর করে আমি সামনে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, কিন্তু বেসিক্যালি শহর ঝুলছে, শহর হ্যাঙ্গিং কন্ডিশনে আছে। এই জন্যেই 2023 নভেম্বরে আমার যে পেপারটা পাবলিশড হয়েছিল, কলকাতা দ্য সিটি অন দ্য ক্র্যাডল, যেন দোলনায় বসে দুলছে শহর। বেসিক্যালি আমরা কিন্তু সত্যিকারেই একটা বড় সড়ো বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছি, যেটা আমরা এই মুহূর্তে আশাও করতে পারছি না। আপনারা জানেন বিশ্ব উষ্ণায়ন চলছে, পরিবেশগত কিভাবে পরিবর্তন ঘটছে এবং সমুদ্র জলের উচ্চতা বাড়ছে। আজকে ভাগীরথী হুগলি নদীতে জলের যে লেভেল থাকে, তার থেকে জলের লেভেলটা যখনই বাড়তে শুরু করবে, এই বোথ সাইডের দুটো শহর হাওড়া এবং কলকাতার উপরে প্রচণ্ড চাপ পড়তে শুরু করবে। সাবসারফেস কন্ডিশন দিয়ে নদীর জল প্রবেশ করে যাবে দুটো শহরের তলায়। আলটিমেটলি কোনো স্থাপত্যই আর দীর্ঘায়িত হবে না, ভেঙে পড়বে ধীরে ধীরে। আমরা সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন। অতীতে বহু বছর ধরে এত সুন্দরভাবে ব্যাখ্যা তিনি দিয়ে থাকেন ডক্টর সুজীব কর, এটা তার একটা বৈশিষ্ট্য এবং বারবার করেই এটা রয়েছে। এবং লক্ষণীয় বিষয় যে সত্যি আমরা কিছুদিন আগে জানতাম
যে কর্পোরেশন থেকে মেয়র তিনি বলেছিলেন যে গঙ্গার দুই পার কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে, যেটা যাতে ভূমিক্ষয় রোধ করা যায়। তার কারণ যে র্যাট হোলসের কথা বলছেন, এগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কতটা কি হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু আমরা আগামী দিনে পর্যালোচনা রাখব। এটা শুধু সমালোচনা, এটা শুধুমাত্র হচ্ছে একপেশে রাজনৈতিক ভাষ্যের মতো নয়। যেটা মোদ্দা কথা ডক্টর সুজীব কর বলছেন, এটাও আমাদের বক্তব্য। খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, এই শহরকে ভালোবাসার মতো, যত্ন নেওয়ার মতো মানুষের বড় অভাব, একটা বিজ্ঞানসম্মত চেতনার বড় অভাব, এবং যে ফরমেশনসগুলো বলা হচ্ছে এবং যেভাবে বিল্ডিংগুলো এখন তৈরি হয়েছে, একটা ভয়ের পরিবেশ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। ভয় দেখানো আমাদের কাজ না। আপনারা আজকে দেখছেন এই পর্ব, এবং যেখানে আমরা দেখালাম ওই বিষয়টা। এবার আমি ডক্টর সুজীব করের কাছে আসার আগে আপনাদের কাছে বলছি যে আপনারা ফোন করুন, জনমতে অংশ নিন, বা বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা আপনারা বলছেন, সেই সমস্যার কথা আপনারা তুলে ধরুন। আপনাদের ওখানে যদি এই ধরনের কোনো অবাঞ্ছিত এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে, যারা রয়েছেন যে কোনো জায়গা থেকে, আপনারা অবশ্যই ফোনে আজকে জনমতে যোগদান করুন। আমরা যে আজকে যে দেখালাম সেখানে সিএমডি এর প্রজেক্ট, আচ্ছা এরকম প্রজেক্টে কি সত্যিকারের এরকম এগুলোকে বন্ধ করে মানে জল মানে এত করে কি এরকম প্রজেক্ট করা যায়? বা ধরুন প্রজেক্টে একটা জায়গায় রয়েছে ওখানে পুকুর, সেই পুকুরটাকেও বুঝিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এইভাবেই তো মানে ও যদি বুঝিয়ে থাকে তাহলে আমি করলে ভুল, কেউ ওদেরকে তো বলছেন না। ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের একটা কথোপকথন চালু আছে। এবং বহু যে যেটা বললেন এই শহর থেকে কামাই, মানে অনেক এরকম রয়েছেন কাউন্সিলর যারা বা এইরা রয়েছে, তাদের ছেলে মেয়েদের রোজগার করে অনেকে বিদেশে পড়তে পাঠিয়ে দিচ্ছেন, এই শহরে যায় যাক যেরকম ইচ্ছা, অনেকে এই শহর থেকে ছেড়ে চলে যাচ্ছেন বহু লোক। তো এই যদি রোজগারের জায়গা হয়ে যায়, তাহলে কি কলকাতার শহর শুধু রোজগারের জন্য, বসবাসের আর দরকার নেই? এই যে জায়গাটা এখানে রয়েছে, এখানে তো বহু মানুষ বসবাস করেন, তারা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে কাজগুলো চলছে। তো কি বলবেন, এটা কি অন্য বিকল্পভাবে কিছু করার জায়গা থাকতে পারতো? দেখুন, পরিকল্পনা সবসময় কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি ছাড়া করা যাবে না এটা নয়। সমস্ত পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পনা পরিবর্তিত হতে পারে। জলাশয়, জলাধার, কেন আমাদের টালা ট্যাঙ্কের মতো তো বিপুল জলাধার অবস্থান করছে, এবং সেই জলাধারটা তো মাটির তলায় তৈরি করতে হয়নি বা সারফেসকে কোথাও বসিয়ে করতে হয়নি, নিশ্চিন্তে স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং সেটা করা যেতে পারে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে পুকুর বেসিক্যালি হয়ে গেছে এখন একটা লোভনীয় বস্তু। পুকুরকে বোঝাতে পারলেই সেটা ফ্ল্যাট সারফেস, এবং সেই ফ্ল্যাট সারফেসের উপরে ফ্ল্যাট বানানো বেসিক্যালি হচ্ছে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গাতে পরিণত হয়েছে। সুতরাং আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমি একটা পুকুর বোঝানো মানে কত মানুষের ক্ষতি করছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যিনি বোঝাচ্ছেন তিনি তার নিজেরও ক্ষতি করছেন, কারণ তিনিও তো সেই কাছাকাছি অঞ্চলের বাসিন্দা। আজকে শুধু তো XYZ এর বাড়ি ধসে যাবে বা ভেঙে পড়বে সেটা তো নয়, যদি হয় তাহলে সেটা সমস্ত মানুষ বিপর্যস্ত হয়ে পড়বেন। সুতরাং এই বিষয়গুলো তাদেরকে আগে বোঝা দরকার। এখন জননেতারা কি করছেন না করছেন, দেখুন সেই বিষয়ে আমার অভিমত ব্যক্ত করার কোনো জায়গা নেই, কিন্তু ঘটনাটা হলো এই যে প্রকৃতি, এই যে তার প্রকৃতির সৃষ্টি, এই যে কলকাতার মাটি, তার যে পারিপার্শ্বিক পরিমণ্ডল, তাকে আমরা যারা অনুশাসনের মধ্যে আনছি তারা আমাদেরকে তো আগে ভালোবাসতে হবে। আমি কলকাতার কাছ থেকে শুধু অনেক কিছু এক্সপেক্ট করব, কিন্তু কলকাতাকে আমি কিছু দেব না, কলকাতা নিয়ে আমি কিছু ভাবিনি। ইংরেজদের সময়ের পর থেকে ধীরে 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 কলকাতা শেষ হয়েছে। কলকাতাকে নতুন করে কিন্তু সঠিক কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। খুব দুর্ভাগ্যের এটা মানে শহরের দক্ষিণ প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের একটা জায়গা আপনাদেরকে দেখালাম, যে জায়গাটা একসময় ওয়াটার বডিজ, প্রচুর পরিযায়ী পাখি এবং তার সাথে হচ্ছে চাষাবাদ এর জন্য বিখ্যাত ছিল। নগরায়নের তীব্র চাপে সেই জায়গার পরিবর্তন হয়েছে, যেটুকুনি আছে সেটাও চলে যাচ্ছে এমন এক অনিশ্চিতের গর্ভে। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গা। আমাদের মধ্যে জনমতে যোগদান করেছেন একজন নিউ ব্যারাকপুর থেকে রবীন চক্রবর্তী। বলুন রবীনবাবু।
হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মাননীয় সুজীব কর সঠিকভাবেই বলেছেন, কিন্তু আরেকটা সমস্যা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটা হচ্ছে ভূ অবনমন। উনি যেটা বলেছেন মাটির পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ফলে ভূ অবনমন যে হচ্ছে সেই দিকটা যদি উনি একটু উল্লেখ করেন। ভূ অবনমনের সমস্যা বিশাল সমস্যা, গ্লোবালাইজেশনের ফলে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, এদিকে যদি ভূ অবনমন হয় তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। তো নমস্কার। অত্যন্ত ভালো জায়গায় বলেছেন নবীনবাবু, আপনি যে জায়গাটা নিশ্চয়ই সুজিতবাবু এর উত্তর দেবেন। আরও একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হাওড়া থেকে, সৈকত মাঝি। হ্যাঁ বলুন সৈকত বাবু। হ্যাঁ, আমি সুজিত বাবুর কাছে আমার একটা প্রশ্ন। আজই সুজিত বাবুর একটা ইন্টারভিউ পড়ছিলাম, যেখানে তিনি বলেছেন যে কালীঘাট ফরমেশন, মানে যে যে বিল্ডিং গুলো পড়ে যাচ্ছে, হেলে যাচ্ছে, এর জন্য বড় একটা দায়ী হচ্ছে কালীঘাট ফরমেশন। ওই কালীঘাট ফরমেশনটা আমি একটু ডিটেলসে জানতে চাইছি। এবং তিনি যে ইন্টারভিউটা সেটা বলেছেন যে মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে, কিভাবে মাটির নিচের জলটা মানে আবার পুনরায় সৈকত বাবু, আপনি হয়তো একটু দেরিতে খুলেছেন। এই কালীঘাট ফরমেশন নিয়েই কিন্তু প্রোগ্রামটা শুরু করলেন উনি, ওনার বক্তব্য। আপনি ঠিকই বলেছেন, এটা দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন। কালীঘাট ফরমেশনের যে কথাটা, কলকাতার যে ভূমির যে গঠনটা, এবং সেটা বেশি দিন হয়নি, আপনি বললেন 1500 বছর ধরে এটা হয়েছে। সেই জায়গাটা আরও একবার খুব সংক্ষেপে বলে, যেটা নবীনবাবু বললেন আর কি। প্রথমে ওনার ভূ অবনমনেরটা বলে দিই। বেসিক্যালি উনি একদম সঠিকভাবে পয়েন্ট আউট করেছেন। তার কারণ হচ্ছে যত এই ভূ অভ্যন্তরীণ জলের পরিমাণ হ্রাস পেতে থাকবে, মৃত্তিকা স্তরগুলো ধীরে 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 স্কুইজ হতে শুরু করবে, মানে নেমে যেতে থাকবে। যত চাপ পড়তে শুরু করবে সেই মৃত্তিকা স্তরের ওপরে, তত দ্রুত গতিতে ভূ অবনমন ঘটবে। আপনারা জানেন ভালো করে, নাসার অলরেডি একটা রিপোর্ট আছে যেটাতে বলা হয়েছে আগামী 12 বছরের মধ্যে বঙ্গোপসাগরের জল চলে আসবে গার্ডেন রিচের কাছাকাছি। বেসিক্যালি কিন্তু আমাদের কলকাতা এখন যেভাবে অবনত হচ্ছে, তাতে আরও দ্রুত গতিতে হয়তো এই ঘটনা ঘটে যেতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা উনি বলছিলেন, কালীঘাট ফরমেশন। কালীঘাট ফরমেশন হচ্ছে একদম ওপরের স্তরের যে মৃত্তিকা স্তরটা, এই স্তরটারই নাম কালীঘাট ফরমেশন। এবং প্রায় 1500 বছর ধরে এটা সঞ্চিত হয়েছে। এর গভীরতা হচ্ছে 18 থেকে 20 মিটার। বেসিক্যালি কিন্তু টোটাল কলকাতা শহরটার মেজর কনস্ট্রাকশন এই কালীঘাট ফরমেশনের উপরে। আর আপনি যে জায়গাটা বললেন, এই ফরমেশনে মাটি শুকিয়ে যাচ্ছে, মানে ভেতরের মাটি শুকিয়ে যাওয়াটা যদি একটু উনি, হ্যাঁ, ভেতরের মাটিটা অ্যাকচুয়ালি তো আমরা জলটাকে তুলে নিচ্ছি প্রচুর পরিমাণে। এবং দেখবেন এই সময় জলের গভীরতা অ্যাভারেজ প্রায় 40 মিটার নিচের দিকে নেমে গেছে, এবং বর্ষাকালে সেই জলেরটা উপরের দিকে ওঠে। এই যে বারবার ওপরে উঠছে এবং নামছে, এর ফলে কিন্তু ধীরে ধীরে হয়টা কি, ধৌত প্রক্রিয়ায় সাধারণ পলিরাশিগুলো এই মৃত্তিকা স্তর থেকে ধুয়ে বেরিয়ে যায়, যার ফলে এই মৃত্তিকা স্তরের মধ্যে যে আঠালো বা চটচটে যে ব্যাপারটা থাকে, সেটা আস্তে 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 লুজ হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে কি, আমরা প্রচুর পরিমাণে জল তুলে নিচ্ছি মাটির থেকে, যে কারণের জন্য এই সময়টাতে কালীঘাট ফরমেশন একেবারে ড্রাই সয়েল টাইপ। মানে এই যে জলটা তোলা হচ্ছিল, এটা তো আমি আবারও বলছি, আবার রিপিট করছি, এটা আগে সমস্ত পৌরসভা কর্পোরেশনে, তবে ইদানিং প্রায় 9 করে সেটাও 8-10 বছর হলো যে ওই ধরনের পাম্প দিয়ে জল তোলাটাকে বন্ধ করা হয়েছে, কিন্তু প্রচুর জল তো তুলে নেওয়া হয়েছে। না না, এখনো আপনার বহু মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে কিন্তু লুকিয়ে চুরি করে পাম্প দিয়ে জল তোলা হয়, এবং সেটা আমাদের চোখে আসছে না। সেই জলের পরিমাণটা কিন্তু কম নয়। স্ট্যাটিস্টিক্স যদি দেখা হয়, দেখা যাবে প্রচুর পরিমাণে জল আসছে, এবং যার ফলে হচ্ছে এটা কি, কালীঘাট পার্শ্ববর্তী অঞ্চল থেকে জলটাকে টেনে নিচ্ছে। টানতে গিয়ে সেই জল যখন ডায়াগোনালি ফ্লো করছে, তখন মাটিগুলো লিকুইফ্যাকশন হচ্ছে, অর্থাৎ মাটিগুলো দইয়ের মতো মিশে যাচ্ছে জলের সঙ্গে, যার ফলে বিল্ডিংকে ধরে রাখতে পারছে না। আরও একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডায়মন্ড হারবার থেকে, তরুণ জানা। হ্যাঁ বলুন তরুণ বাবু। হ্যাঁ, বলছি যে প্রথমেই জানাই আপনাদের এই ধরনের প্রোগ্রামের জন্য খুবই ভালো। হ্যাঁ, আর এই ধরনের যে সমস্যাটা, এটা প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে প্রত্যেকজন, মানে পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক বিষয়। এখন বর্তমানে যে যারা এই জলাশয় ভর্তি করছে বা পুকুরগুলো যেগুলো যারা ভর্তি করছে আর কি, তাদের বেশিরভাগই শিক্ষিত মানুষ আছে, তারা আইনটাকেও জানে, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য তারা এই ধরনের সুযোগ সুবিধা, বিশেষ কিছু কারণ, তরুণ বাবু, বিশেষ কিছু কারণ যখন সাংবাদিকরা ফিল্ডে জানতে চাইছে, কেউই বলতে চাইছেন না।
আপনি দূরভাষে আছেন, বিশেষ কারণটা বলতে কিসের অসুবিধা যেখানে সকলের অস্তিত্বই বিপন্ন? হ্যাঁ 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 হ্যাঁ, বিশেষ কারণ বলতে আমার মনে হয়েছে যেটা, যে প্রশাসনের এখানে তো গাফিলতি আছেই, কারণ এইটা দেখার কাজ হচ্ছে বিএলআরও ডিপার্টমেন্টের। বিএলআরও ডিপার্টমেন্টের আপনি জলাশয় যেগুলো রেকর্ড করা আছে, হ্যাঁ বিএলআরও শুনুন, হ্যাঁ বিএলআরও যে জলাশয় যে রেকর্ডের যেটা ওদের কাছে যেটা হচ্ছে কি রেকর্ড রয়েছে, আপনি 1930 সালের ওরা রেকর্ডটা দেখছে, কিন্তু 1930 সালের পরে তো বহু জলাশয় কাটা হয়েছে, বহু হচ্ছে আপনার পুকুর কাটা হয়েছে। আপনি দেখুন সেগুলো রেকর্ডে আছে, বাস্তু হয়ে আছে, খালি হয়ে আছে, কিন্তু সেটা বর্তমানে জলাশয়। সেই সুযোগটা নিয়ে আর কি জলাশয়গুলো ভর্তি করে দিচ্ছে, যেহেতু কাগজে আছে আপনার খালি, কিন্তু পরিবেশে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আছে বড় বড় পুকুর। তাহলে সরকারেরও উচিত এটাই যে এইগুলো রিঅ্যাসেসমেন্ট করা। 1930 সালে যে পুকুর, যে খালির যে ভূমির যে যেগুলো ঠিক করেছিল সেটাকে রিঅ্যাসেসমেন্ট করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যত ধরনের এনজিও বা সংস্থা আছে তাদের উচিত বিভিন্ন ধরনের প্রচার বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটা একটা জাগরণের সৃষ্টি করা। বেশ, ধন্যবাদ তরুণবাবু। নিশ্চয়ই জনজাগরণ দরকার, আপনি ডিটেলসে বলেছেন। এই পয়েন্টটা বাদ পড়ে গেছিল, এটা খুব আমরা জানি বিএলআরওদের ভূমিকা বিভিন্ন সময় এই জমিকে কনভার্সন করার ক্ষেত্রে এক বড় রকমের আটঘাট বেঁধে এক বড় সিন্ডিকেট কাজ করে। এরা কিন্তু সরকারি অফিসার, ভালো টাকা মাইনে পান, কিন্তু এই কনভার্সনের মধ্যে দিয়ে অনেক কিছু জিনিস ঘটে যায়। যারা এগুলো করছেন, খুব কারেক্টলি বলেছেন তরুণ জানা, ডায়মন্ড হারবার থেকে যারা করছেন, সে কাউন্সিলর বা অন্য কিছু জানুক বা না জানুক, কনস্ট্রাকশন, কালীঘাট ফরমেশন, কেন ক্যালকাটা বলা হতো কলকাতা কেন নাম এসছে, কেন কালীঘাট ফরমেশন, এগুলো না জানলেও আইনে কোথায় কি আছে এবং কিভাবে ওটাকে কনভার্ট করিয়ে ভালো মুনাফা করা যায় এগুলো সম্পর্কে সম্যক অবহিত। কিন্তু বিপন্ন হয়ে গেছে শহর, অবস্থা কিন্তু খুব শোচনীয়, সাংঘাতিক। শুধু রাজনৈতিক বিষয়ে আমরা শুধু দেখছি তা নয়, আমরা কিন্তু আগামী সময় এর অনেক গভীরে প্রবেশ করব। আর রাতের অন্ধকারে যারা এই সমস্ত করছেন, যারা এই সমস্ত বোঝাই করছেন, একবার শুধু নিজেকে আয়নায় দেখুন আর সন্তানদের দিকে তাকিয়ে দেখুন কি ভবিষ্যৎটা রেখে যাচ্ছেন। শাক দিয়ে বেশি দিন মাছ ঢাকা যায় না। এই বিপন্ন সময়ের মধ্যে দাঁড়িয়ে তাই বারবার বলছি, যেটা অনেকেই বলছেন, একটা জনজাগরণ দরকার, অবশ্যই দরকার। কিসের ভয়? যেখানে অস্তিত্বকে যারা বিপন্ন করছে এত শক্তিশালী তারা হয়ে গেল, এ কখনোই হতে পারে না। আজ সময় শেষ, দীর্ঘায়িত করলাম না। অনেকে হয়তো ফোন লাইনে আপনারা অনেকে কিছু জানাতে চাইছিলেন, কিন্তু হয়নি। আজকে কোনো ডিবেট করিনি, আজকে যা বলার এর প্রারম্ভিক বলে রাখলাম। দীর্ঘদিন ধরে প্রোগ্রাম করে কোনো রকম পাইনি। এই সমস্ত প্রোগ্রামগুলোতে একের পর এক নানাভাবে কিন্তু এই শহরকে বিপন্ন হতে দেওয়া হয়েছে। তাই এবার অন্যভাবে শুরু, আর সেটা আপনারা দেখতে থাকবেন আর+ নিউজে। ধন্যবাদ ডক্টর সুজীব কর, ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্ব। আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।